প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চাঁদাবাজ যেই হোক তাকে ছাড় দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আবু সাইদ আপুর রিপোর্ট। দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধকল্পে নাগরিকদের সচেতনতা বাড়াতে মোহাম্মদপুর কৃষি মার্কেটে পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে। দেশে কোনো প্রকার চাঁদাবাজ থাকবে না মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণই দেশের শক্তি। এছাড়াও পাথরকাণ্ডের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, চাঁদাবাদীদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে কোনো রকম চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। আবু সাইদ আপু, মাই টিভি, ঢাকা। যারা গণতন্ত্রের বিপক্ষে কথা বলে, নির্বাচন বিলম্বিত করার কথা বলে, তারা গণতন্ত্র এর পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচনী অনিশ্চয়তার পাশাপাশি অদৃশ্য ষড়যন্ত্র চলছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা সব কথা বলেন। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। 81তম জন্মদিন আমরা সকালে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম জিয়ার নেতৃত্বে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ অপেক্ষমান। যারা এর বিরোধিতা করে তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। রাজধানীর শাহজাহানপুরে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে অদৃশ্য ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের আশঙ্কা বোধ থেকেই বলছি যে ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন। শুধু সরকারের সদিচ্ছাই কিন্তু যথেষ্ট না, নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, 2008 সালের পাতানো নির্বাচনের মাধ্যমে দেশের সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 2008 সালের নির্বাচনও কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ছিল না, সেটি ছিল পরিকল্পিতভাবে একটি সাজানো নির্বাচন এবং যার ফলশ্রুতিতে পরবর্তী 15 বছর তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। তারা ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে নৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে সাংস্কৃতিকভাবে এবং তারা ধ্বংস করে দিয়েছে ধর্মের দিক থেকে। এই বাংলাদেশকে তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। এই সময় একমাত্রিক দেশ গঠনে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আবার সেই একমাত্রিক একটি দেশ করার প্রচেষ্টা চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের জনগণও পিআর পদ্ধতি গ্রহণ করবে। সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াত ইসলামের লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থসামাজিক অবস্থার উপযোগী করে যে পদ্ধতিটা এখানে অ্যাপ্লিকেবল সেটাই এখানে চালু করতে হবে, কিন্তু এর মূল ধারণা হচ্ছে যে নির্বাচনে প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। আপনারা না বলতেছেন, এই জাতি একদিন ইনশাআল্লাহ পিআর পদ্ধতি গ্রহণ করবে। এই জন্য কি এটা অনর আর অনর না তাতে আসে যায় না। আমরা যে দাবি জাতির কাছে দিয়েছি আমরা এটার উপরে শক্ত থাকবো ইনশাআল্লাহ। নতুন প্রজন্মের গণপরিষদের যে দাবি, তাতে রাজনৈতিক দলগুলোর একাত্মতা প্রকাশ করার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, নির্বাচনের সময় নিয়ে এনসিপির আপত্তি নেই, তবে সামনের নির্বাচন নতুন ব্যবস্থার ভিত্তিতে হতে হবে। বিকেলে রাজধানীর বাংলা মোটর দলটির কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপিকে আসন দিয়ে কেনা যাবে না। ইলিয়াস মাতবরের আরো একটি রিপোর্ট। বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন আলোচনা সভার আয়োজন করে দলটি। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের গুণগত সংস্কারের জন্যই শহীদরা জীবন দিয়েছেন। সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন নতুন ব্যবস্থার ভিত্তিতে সে নির্বাচন আয়োজন করতে হবে। যা পুরনো ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে না। নতুন ব্যবস্থার মধ্য দিয়ে সামনে নির্বাচন আয়োজন হলে নতুন ভাবে দেশ গড়ে উঠবে। বাংলাদেশের মানুষেরা সেই ৭১-এর মুক্তিযুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে দাবিতে তারা মুক্তিযুদ্ধ করেছিলেন, আমরা যে বৈষম্য বিরোধী দাবিতে রাজপথে নেমেছিলাম, সেই দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভবপর হবে। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি কখনো সমঝোতার রাজনীতি করবে না, দলটি দেশের মানুষের জন্য কাজ করতে চায়। এনসিপি কোনো আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই, কোনোদিন করবেও না। এই প্রপাগান্ডাগুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে, আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে, ওই সব মিডিয়ায় প্রপাগান্ডাগুলো এখন চালাচ্ছে। আমরা নতুন বাংলাদেশ দিতে চাই, আমাদেরকে শত্রু জ্ঞান। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যে দলই ক্ষমতায় আসে তারাই ক্ষমতার অপব্যবহার করে জনগণকে শোষণ করে। একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায়, সেই দল ক্ষমতার মধ্য থেকে এই সংবিধানের অধীনে জনগণের উপরে যত ধরনের অত্যাচার করার প্রয়োজন সে অত্যাচার করে। যখন জনগণ সংগ্রাম করে তারা পালিয়ে যায়, বিরোধী দলের কোনো স্পেস থাকে না, এবং বাংলাদেশে যেই সরকার এসেছে এই সংবিধান চালিয়েছে, অনুযায়ী দেশ চালিয়েছে, তারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। নির্বাচন নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই, তবে অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে বলে জানান এনসিপির নেতারা। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। 2008, 14, 18 ও 24 নির্বাচন একটি কলঙ্কিত অধ্যায় বলে মন্তব্য করেছেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের প্রধান সমন্বয়ক মেজর রেজাউল হান্নান শাহিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ভোটার তালিকা স্বচ্ছ নয়, আগামী নির্বাচনে ব্যালট পেপারে কোনো মার্কা থাকার দরকার নেই বলেও মন্তব্য করেন বক্তারা। শিমুল খানের রিপোর্ট। সিরডাপ অডিটোরিয়ামে নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এই সেমিনারে বক্তারা বলেন, জনগণকে দূরে রেখে কখনো ঐক্যমত্য হয় না। নির্বাচনটা ঠিক সেই সময় লাগবে যখন ওই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে, তারপরে লাগবে। 14 বছর হতে চলল, আজও আমি আমার ছেলের দেখা পেলাম না। জুলাই ঘোষণাপত্র নিয়েও কথা বলেন বিশিষ্ট জনেরা। রাষ্ট্র আমাকে বলেনি যে সামান্য একটা ওসি মেজর সিনার বুকে গুলি চালাবে। এটা কোন রাষ্ট্র? দেশকে আগে রাষ্ট্র বানান। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আমাদের একটা ভূখণ্ড আছে, কিন্তু সেটা রাষ্ট্র হয়নি। বিভিন্ন দলের রাজনৈতিক লেভেল যাদের আছে তাদেরকে দিয়ে তাদের প্রতিষ্ঠানগুলোকে সেভ করবার জন্য কিছু পরিবর্তন করা হয়েছে। গণমাধ্যমের যে ফ্যাসিবাদ ছিল সেই ফ্যাসিবাদ এখনো আছে। শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর জামায়াত আমির। কোন একটা বিশেষ দলের প্রতি আনুগত্য প্রদর্শন করে নির্বাচন দেন, দুনিয়ার যেখানে যাবেন আপনি যতদিন জীবিত থাকবেন আপনি ঘৃণার 1 নম্বর পাত্র হবেন।
ফ্যাসিবাদকে চিরতরে দূর করতে হলে সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন কবি ফরহাদ মাজহার। এর আগেও জামাত ইসলামের প্রতি অন্যায় হয়েছে, যে ভিকটিম, আপনি যে আইনের অধীনে যেই তথাকথিত আন্তর্জাতিক আদালতের মধ্যে তাদেরকে বিচার করেছেন, আমাদের এই গণঅভ্যুত্থানের পরে প্রশ্ন তুলতে হবে ওই বিচারটা সঠিক হয়েছে কিনা। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে আপনি একবার রায় দেবার পরে আপনি আবার নতুন করে সেই রায়কে আপনি নস্যাৎ করার জন্য নতুন আইন করা, সেই আইনে আপনি ফাঁসি দেবেন, পৃথিবীর ইতিহাসে কোথাও না। তরুণ নেতৃত্বের মাধ্যমেই দেশ পূর্ণ গঠন সম্ভব বলেও মন্তব্য করেন সুধীজনেরা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশে সবার অধিকার সমান। এই দেশে ধর্মবর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। সবাই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলছে, ভবিষ্যতেও চলবে, যা পৃথিবীর ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাজধানীতে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো এবং আমরা একসাথে এই দেশ সবার, এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ সবার, এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক। এই দেশের প্রতিটা অধিকার, আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে। রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গল। এ সময় অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। দুপুরে রাজশাহী সেনা ক্যাম্প 40 ইস্ট বেঙ্গলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাত 1টা থেকে অভিযান শুরু হয়। আটককৃতরা হলেন ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টারের মালিক ও ইংরেজি শিক্ষক মোস্তাসেবুল আলম অনিন্দ। তিনি রাজশাহীর সাবেক মেয়র আওয়ামী লীগের নেতা খায়রুজ্জামান লিটনের ভাতিজা। এছাড়া মোহাম্মদ রবিন ও মোহাম্মদ ফয়সাল, তাদের দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো আরও তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম বর্তমানে চলমান। পরে অভিযানের বিষয়ে বিস্তারিত জানান রাজশাহী পুলিশ কমিশনার। 3 জনকে আটক করা হয়েছে। তো আটককৃতদেরকে বোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে যদি অস্ত্র পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে, সে আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। পাশাপাশি যাদেরকে আটক করছে এদের অনেকে কিন্তু আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে, আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল, সেটাও আমরা কিছু তথ্য পেয়েছি। তো সেই মামলাগুলোতে যেখানে তাদের সংশ্লিষ্টতা আছে সেখানেও তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। দেশে গত 6 মাস ধরে বাড়ছে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ। শীত নয়, জুন জুলাইয়ে গ্রীষ্ম বর্ষার সংক্রমণ বাড়ে কয়েক গুণ। এতে বয়স্করাই বেশি মারা যাচ্ছেন জানিয়ে সুরক্ষা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ মানুষদের প্রতি বছর মার্চ মাসের আগেই টিকা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফ্লু রোধের পাশাপাশি সরকারকেও কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলেও মনে করেন তারা। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। কেবল মৌসুমিতেই নয়, সারা দেশেই এখন দেখা দিয়েছে ছোঁয়াচে জ্বরের প্রকোপ। ভাইরাল এই জ্বরে ভুগছে রাজধানীবাসীও। এই ভাইরাস এমনই, যে কোনো পরিবারে একজনের জ্বর হলে তা ছড়িয়ে পড়ছে অন্যদের শরীরেও। শিশু থেকে বয়স্ক সবাই আক্রান্ত হচ্ছেন ইনফ্লুয়েঞ্জায়। নগরীর সরকারি বেসরকারি হাসপাতালে জ্বরে আক্রান্ত থাকা রোগীর স্বজনরা বলছেন, সময়মতো ফ্লুর টিকা সরবরাহ করা হলে রক্ষা পাওয়া যেত সংক্রমণ থেকে। টেস্টের জন্য ব্লাড নিয়ে গেছে 4 বার, ইউরিন টেস্ট করাইছে, ওগুলো নর্মাল আছে, এখনো কোনো রিপোর্ট দেয়নি। জ্বর 104, নিচে নামলে 102। ভাইরাস জ্বরের যা অবস্থা, এতে তো শরীরের শিশুর কিছুই থাকে না। যদি এটা টিকা দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো। মৌসুমী জ্বরের লক্ষণগুলো উল্লেখ করে ফ্লু সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন হলি ফ্যামিলি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাব্বি মাহমুদ। যেটা ক্লাইমেট চেঞ্জ,
এনভায়রনমেন্ট এখন অতিবৃষ্টি অনাবৃষ্টি একটা বড় বিষয়, ওয়ার্ল্ড ওয়াইড যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। তো এটার কারণে দেখা যায় যে এই যে হঠাৎ গরম, হিউমিডিটিটা অনেক বেশি আমাদের এই সময়, আবার হঠাৎ করে টেম্পারেচার কিছুটা কমেও যাচ্ছে, মানুষের সোয়েটিং হচ্ছে, ঘাম সোয়েটিংটাও দ্রুত বসে যাচ্ছে। এগুলোর কারণে যদি ইমিউনিটি লেভেলও যদি এনভায়রনমেন্টের কারণে এরকম সময় কিছুটা দুর্বল থাকে, সেক্ষেত্রে ভাইরাল অ্যাটাকগুলো বেশি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন নিজেকে রক্ষা করার উত্তম উপায় ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ। সময় মতো এর টিকা নেওয়া থাকলে তখন ফ্লু ভাইরাস থেকে সুরক্ষিত থাকা সম্ভব। কিছু সংখ্যক রোগী এমনও আছে যার এ থেকে নিউমোনিয়া হতে পারে, তারপর হচ্ছে হার্ট এফেক্ট হতে পারে, হৃদরোগ হতে পারে, আমরা বলি মায়োকার্ডিটিস, যে হার্টের মাংসে প্রদাহ হয়ে হার্ট দুর্বল হয়ে যেতে পারে। আমরা যদি লেটেস্ট ভ্যাকসিনগুলো ইউজ করি তাহলে আমার মনে হয় যে সেটা বড় সমস্যা হবে না। আর তাই ঝুঁকি এড়াতে শিশুদের পাশাপাশি বয়স্কদেরও ফ্লু টিকা প্রদান জরুরি বলে মনে করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার সোয়েব মোমেন মজুমদার। আমরা দুইটা সময় দিতে পারি, একটা হচ্ছে মার্চ এপ্রিলের মাসের দিকে, আর একটা হতে পারে সেপ্টেম্বর নাগাদ, অক্টোবর নাগাদ। এই দুইটার সময় আমরা ভ্যাকসিনেশনগুলো করতে পারি। এই ভ্যাকসিনেশনগুলো যদি হয় তাহলে আমরা ইনফ্লুয়েঞ্জা জনিত যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো থেকে অনেকটাকেই আমাদের জনগণকে আমরা রক্ষা করতে পারব। সরকারিভাবে প্রতি বছর যথাসময়ে টিকা সরবরাহ করা গেলে ইনফ্লুয়েঞ্জার প্রতিরোধ করা সম্ভব বলেও মনে করেন তিনি। সরকারিভাবে এরকম ভ্যাকসিনেশন কোনো কর্মসূচি প্রচলিত নেই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় ডাক্তারদের মধ্যস্বত্বভোগী না হওয়ারও আহ্বান জানান তিনি। দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, মানুষ ভারত থাইল্যান্ডে চিকিৎসা নিতে চায় না, সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে বলেও তিনি মন্তব্য করেন। নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয়, এমন অভিযোগও করেন আইন উপদেষ্টা। মানুষ অনেক গরিব, এখানে লোকজন খুব গরিব আছে, বড় লোকদের গলা কাটানোর সমস্যা নাই। গরিব রোগীদেরকে 14-15টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান। প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের। আপনারা ওষুধ কোম্পানির দালাল। ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? আপনাদের সকল ধরনের যে সকল আইনি বাধা আপনাদের বিকাশের জন্য বাধা হয়, যে সকল আইনি বাধা আপনাদের জন্য দুর্দশার কারণ হয়, আপনাদের দীর্ঘমেয়াদী দীর্ঘসূত্রিতার কারণ হয়, সেগুলো লিখিতভাবে জানালে আমরা নিশ্চিত করছি যেগুলো আমরা দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। মেধাবীদেরকে বিশেষ সুবিধা দিয়ে বিদেশে পাঠিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে সহায়তা করা এবং উচ্চশিক্ষা শেষে তাদেরকে আবার দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। রাজধানীর ফার্মগেটে চাহিদা নির্ভর শিক্ষা প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SMA ফাইয়েজ বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়নে ছাত্র শিক্ষক সম্পর্ক গুরুত্বপূর্ণ। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমস্যা এবং উত্তরণের উপায় নিয়ে চাহিদা নির্ভর শিক্ষা প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। এ সময় ভবিষ্যতে মেধাবী ছাত্রদের নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদেরকে সুশিক্ষিত জাতি গঠনে সহায়তা করার জন্য একটি ট্যালেন্ট পুল গঠন করা হবে। এই ট্যালেন্ট পুল থেকে বাংলাদেশ ফান্ড করে তাদেরকে বিদেশ পাঠাবে এবং তাদেরকে সুশিক্ষিত বানিয়ে বাংলাদেশ সরকার আবার তাদেরকে দেশে নিয়ে এসে আমাদের রিভার্স ব্রেন ড্রেনকে বন্ধ করে এই জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM ফাইয়েজ। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাবিদরা আলোচনায় অংশ নেন। Chancellor of the university with the president of the country. Then he was looking at the ministers and saying, and as the vice chancellor of that university, there is none in between. That is the dignity of a vice chancellor. যেটা আজকে যেটা ঠিক সেটা যদি আমরা অ্যাচিভ করি তাহলে পরে আমাদের ছাত্রের জন্য জন্ম দিতে হবে। অতিথিরা কারিগরি শিক্ষা ব্যবস্থা এবং গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থার উপরে জোর দেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ভরা মৌসুমে ইলিশের দাম আকাশচুম্বী।
নিম্নবিত্ত তো দূরের কথা, মধ্যবিত্তের পাতেও ইলিশ এখন যারা স্বপ্ন। ব্যবসায়ীরা দামকে অস্বাভাবিক না বলে বরং অজুহাত দেখাচ্ছেন সরবরাহ ঘাটতির, কিন্তু ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেটকে। এদিকে মৎস্য বিশেষজ্ঞরাও শুধু সরবরাহের ঘাটতিকে ইলিশের অস্বাভাবিক দামের অন্যতম কারণ মনে করছেন না। তাহলে কেন এমন অস্বাভাবিক দাম ইলিশের, সে কথাই জানাচ্ছেন এসএম আরিফ। ইলিশ বাংলাদেশে উৎপাদিত মাছের মধ্যে সবচেয়ে সুস্বাদু আমিষ। উপযোগী আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮৬% হয় বাংলাদেশে। উচ্চ মূল্যের কারণে সেই ইলিশ এখন স্বল্প আয়, এমনকি মধ্যবিত্তেরও নাগালের বাইরে। এই মাছটা আমার কাছে চাচ্ছে যে ১২০০ টাকা কেজি। কোনো প্রোডাকশন কস্ট নাই, শুধুমাত্র ধরার জন্য যদি এত টাকা হয়, আসলে এই মাছ আমাদের জন্য না। ভরা মৌসুমেও রাজধানীর বাজারগুলোতে ইলিশের দাম আকাশচুম্বী। ৬০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ২৪০০ টাকায়। এই সময়ে যেরকম দাম থাকার কথা, ওই রকম দাম না, অনেক বেশি। মাছ যদি কম থাকে তাহলে দাম যায় বাইরে। প্রাকৃতিক দুর্যোগ, নদী দূষণ আর নাব্যতা সংকটে ইলিশের উৎপাদন কমছে বলে জানান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, অ্যাকোয়াকালচার এবং মেরিন সায়েন্স অনুষদের অধ্যাপক ডক্টর এম শাহাবুদ্দিন। তবে অপ্রত্যাশিত দামের বিষয়ে কেবল উৎপাদন কমাকে একমাত্র কারণ হিসেবে মনে করেন না তিনি। আমি যখন মেঘনার পাড়ে গিয়ে ইলিশ যারা ধরে তাদের সাথে কথা বললাম এবং আমি বোট থেকে বা নৌকা থেকে ইলিশ কিনতে চাইলাম, ইলিশ কিন্তু কেনা যায় না সেখান থেকে। কারণ ওই নৌকাটা তার নয়, ওই জালটা তার নয়, সে শুধু টাকার বিনিময়ে মাছগুলি ধরে দিচ্ছে। কাজে যে ধরছে সে তো মাছের মালিক না। যখন প্রচুর পরিমাণে ধরা পড়ে ওই সময় হয়তো সাপ্লাই চেনটা ওনারা রেখে দেয় বা পুরোটা বিক্রি করে দেয় না। এই মৎস্য বিশেষজ্ঞ জানান, নদী দূষণ রোধ করে ইলিশের অবাধ বিচরণের পরিবেশ সৃষ্টিতে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের হাত থেকেও রক্ষা করতে হবে এই শিল্পকে। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। নদীবেষ্টিত উপজেলা বরিশালের মেহেন্দিগঞ্জ। জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় নদীগুলো একদিকে যেমন এই এলাকাকে করেছে সমৃদ্ধ, তেমনি ভাঙনের কবলে পড়ে বারবার বদলে যাচ্ছে মানচিত্র। বর্ষাকাল থেকে শীতের শুরুতে নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে মানুষ, ক্ষতিগ্রস্ত এমনকি বিলীন হয়ে যাচ্ছে রাস্তাঘাট। এর উপর সাম্প্রতিক আচমকা জলোচ্ছ্বাসে ভেঙে গেছে কয়েকশো কিলোমিটার সড়ক। প্রতিনিধি শামীম হোসেন খানকে সঙ্গে নিয়ে মাহবুব সৈকতের রিপোর্ট। নদী বিধৌত উপজেলা মেহেন্দিগঞ্জ। দক্ষিণের জনপদ বরিশালের এই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা, গজারিয়া, মাসকাটা, কালাবদরের মতো স্রোতস্বিনী নদী। তাই প্রতিনিয়তই নদী ভাঙনের কবলে পড়ছে এলাকাবাসী। বিশেষ করে বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতায় জনপদ বিলীন হয়ে পরিবর্তন হয়ে যায় উপজেলার মানচিত্র। সম্প্রতি অতিরিক্ত জলোচ্ছ্বাসে ভেঙে গেছে গোটা উপজেলার কয়েকশো কিলোমিটার মূল সড়ক। বিশেষ করে পাতারহাট থেকে উলানিয়া, মুজাফফর খান ডিগ্রি কলেজ থেকে কালীগঞ্জ বাজার, উত্তর উলানিয়া মটরখোলা সড়ক, চাঁদপুর বাদামতলী হতে লালগঞ্জ বাজার ব্রিজ, ভাসানচরের গুধিঘাটা সহ প্রায় প্রতিটি ইউনিয়নেরই একাধিক সড়ক এখন চলাচল অনুপযোগী। হালকা পাতলা একটু মেরামত হয়, ওই দিয়ে কোন রকম সময় একটু হুন্ডা চলাচল করে, মানুষের চলাচল করার মতো কোনো সম্ভব নাই। উপরে পানি ঘোরানোর কারণে মনে করেন সম্পূর্ণ রাস্তা মিলিত হয়ে গেছে, ভাঙিয়ে গেছে। অন্যদিকে নদ নদীর পাশাপাশি খাল বিলে ভরা এই উপজেলার বিভিন্ন স্থানে ব্রিজ কালভার্টেরও বেহাল দশা। বেরিবাদ দরকার, দ্বিতীয়ত কালভার্ট, রাস্তাগুলো একটু উঁচু করা দরকার এবং পানি নেমে যাওয়ার জন্য সেখানে বিভিন্ন জায়গায় কালভার্টেরও প্রয়োজন আছে। অচিরেই কিছু স্থানের কাজ শুরু করার কথা জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। এটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও আমাদের উলানিয়া থেকে পাতারহাট পর্যন্ত যে রাস্তাটি আছে 10 কিলো, এটা আমাদের পাশ হয়েছে, কাজ শুরু হবে দ্রুতই। চাঁদপুরের 2টি রাস্তার কাজ শুরু হবে। শুধু আশ্বাসী নয়, দীর্ঘদিনের বঞ্চিত জনপদ মেহেন্দিগঞ্জবাসী এবার দেখতে চান দৃশ্যমান পদক্ষেপ। বলে কিন্তু আসলে কাজ করে না। মাহবুব সৈকত, মাইটিভি, মেহেন্দিগঞ্জ। এবার প্রবাসের খবর।
চলতি বছরের 6 জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় 17,896 জন অনিবন্ধিত অবৈধ বিদেশি ডিটেনশন ক্যাম্পে আটক রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নসিউশন ইসমাইল। ক্যাম্পে আটকদের মধ্যে 1,136 জন বাংলাদেশি রয়েছে। দেশটির গণমাধ্যম স্টার অনলাইন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইমিগ্রেশন বিভাগের অধীনে পরিচালিত 20টি ডিটেনশন ক্যাম্পে অভিবাসীদের রাখা হয়েছে, যার মধ্যে 18টি স্থায়ী ডিপো এবং 2টি অস্থায়ী ডিপো রয়েছে। এছাড়া দেশটির বাইতুল মাহাব্বাহ পরিচালিত বিদেশি শিশুদের জন্য 6টি শিশু আটক কেন্দ্রও রয়েছে। দেশটির পাকাতান হারাপান দলের বুকিত বেন্ডেরা এলাকায় সংসদ সদস্য সাইরেলেন আব্দুল রশিদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইমিগ্রেশন বিভাগের আটক কেন্দ্রগুলোর মোট ধারণ ক্ষমতা 21,530 জন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া যুবদল ও কুয়ালালামপুর মহানগর যুবদল। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সঞ্চালনা করেন গণশিক্ষা সম্পাদক ফারুক হোসেন। প্রধান অতিথি ছিলেন মাহবুব আলম শাহ, বিশেষ অতিথি ছিলেন ডক্টর ওয়ালি উল্লাহ জাহিদ, প্রধান বক্তা ছিলেন মিনহাস মঞ্জল। বক্তব্য রাখেন রাজু ইমন, আলী হানিফ, BM রাসেল রানা, শেখ সেলিম, আবদুল্লাহ আল রোমান, খালিদ হাসান রিপন, সুলতান বিন সিরাজি, মেহেদি হাসান, তুহিন শেখ, হাশেম মোল্লা, মারুফ শিকদার সহ আরও অনেক উপস্থিত ছিলেন। এ সময় দোয়া মাহফিল, পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান সাদ্দাম। দাম্মাম প্রদেশ কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। প্রতিনিধি রাহুল পারভেজ জানান, দাম্মাম আল খোবার তুকবাতে স্থানীয় একটি হলরুমে নেয়ামত উল্লাহ সঞ্চালনায় এবং হুমায়ুন কবির সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন শামসুল আলম, জামাল উদ্দিন সর্দার, কাউসার তালুকদার, সোহেল রানা চৌধুরী, আলামিন, জানে আলম, মাহবুব মোল্লা, সোহাগ, ডালিম, তারেক জামান, ওমর ফারুক, মনির মুন্না, লোকমানুল হক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।